করার সময় প্রায়ই একটা জিনিস চোখে পড়ে, তাই না? দেখবেন একটা গর্ভবতী ভেড়ি বা ছাগি দল থেকে একদম আলাদা হয়ে এক কোনায় কেমন যেন মনমোড়া হয়ে দাঁড়িয়ে আছে। প্রথম দেখায় হয়তো তেমন কিছু মনে হবে না, কিন্তু একজন অভিজ্ঞ মানুষের চোখে এটা একটা বিরাট বিপদ সংকেত, একটা নীরব সতর্কবার্তা। এটা কিন্তু সাধারণ কোনো ব্যাপার নয়, এটা একটা গভীর শক্তি সংকটের লক্ষণ। তো চলুন আজ এই নীরব ঘাতক মানে প্রেগনেন্সি টক্সেমিয়া বা কিটোসিস রোগটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা। এই রোগের সবচেয়ে বড় চ্যালেঞ্জটা কি জানেন? এর প্রথম দিকের লক্ষণগুলো সেগুলো চট করে চোখে পড়ার মতো কিছু না, কোনো ঘা বা ক্ষত নয়, বরং পশুর আচরণের মধ্যে কিছু ছোট ছোট পরিবর্তন। আর ঠিক এ কারণেই সময় মতো বিপদটা ধরতে পারাটা পুরোপুরি নির্ভর করে তীক্ষ্ণ পর্যবেক্ষণ আর অভিজ্ঞতার উপর। ধরুন খামারে ঘুরতে ঘুরতে দেখলেন একটা প্রাণী অন্যদের মতো খাচ্ছে না, জাবরও কাটছে না, কেমন যেন শূন্য দৃষ্টিতে একদিকে তাকিয়ে আছে। আপনি কাছে গেলেন, কিন্তু তার মধ্যে কোনো হেলদোল নেই, পালানোরও কোনো চেষ্টা নেই। ঠিক এই মুহূর্তেই কিন্তু খটকা লাগা উচিত। বুঝতে হবে ভেতরে ভেতরে বড় কোনো সমস্যা তৈরি হচ্ছে। এই রোগটা এভাবে একদম নিঃশব্দে শুরু হয়, আর এই ছোট ছোট পরিবর্তনগুলোই হলো প্রথম লাল সংকেত। ওই আচরণের পরিবর্তনের পর যখন এই লক্ষণগুলো দেখা যেতে শুরু করে, তখন ব্যাপারটা আরও পরিষ্কার হয়ে যায়। প্রাণীটা হয়তো হাঁটতে গিয়ে জিনিসপত্রের সাথে ধাক্কা খাচ্ছে, যেন দেখতেই পাচ্ছে না, কিংবা দেয়ালে বা খুঁটিতে মাথা চেপে ধরে দাঁড়িয়ে আছে। অনেক সময় দাঁত কিরমির করে বা ঠোঁট আর মাংসপেশি কাঁপতে থাকে। এই প্রত্যেকটা লক্ষণের পেছনে কারণ কিন্তু একটাই, প্রাণীটার মস্তিষ্ক আর প্রয়োজনীয় শক্তি পাচ্ছে না, তার ব্রেনে গ্লুকোজের মারাত্মক অভাব দেখা দিয়েছে। এটা হলো ব্রেনের এনার্জি ক্রাইসিসের সরাসরি প্রমাণ। তো প্রশ্নটা হলো, এই শক্তি সংকটটা আখির কেন হয়? প্রথমেই একটা খুব জরুরি বিষয় পরিষ্কার করা দরকার। প্রেগনেন্সি টক্সেমিয়া কিন্তু কোনো জীবাণুঘটিত রোগ বা ইনফেকশন নয়, এটা পুরোপুরি একটা মেটাবলিক বা বিপাকীয় সমস্যা। সহজ কথায় বলতে গেলে শরীরের শক্তির চাহিদা আর যোগানের যে হিসাব, সেই হিসাবে একটা বড়সড় গরমিল হয়ে গেছে। ব্যাপারটা একটু বুঝিয়ে বলি। দেখুন, গর্ভে যে বাচ্চা বা বাচ্চাগুলো বড় হচ্ছে, তাদের জন্য মায়ের শরীর থেকে অসংখ্য পরিমাণে গ্লুকোজ বা শক্তি দরকার হয়। এখন মা যদি খাবারের মাধ্যমে সে বিপুল পরিমাণ শক্তি জোগাড় করতে না পারে, তখন কি হবে? তখন তার নিজের রক্তেই শর্করার পরিমাণ হু হু করে কমতে শুরু করে। এই অবস্থাকেই আমরা বলি হাইপোগ্লাইসেমিয়া। এই ঘাটতি মেটানোর জন্য শরীর তখন মুড়িয়া হয়ে তার জমানো চর্বি ভাঙতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, এই চর্বি ভাঙার প্রক্রিয়ায় কিটোন নামের কিছু বিষাক্ত পদার্থ তৈরি হয়। এই কিটোন রক্তে মিশে গিয়ে রক্তকে অ্যাসিডিক করে ফেলে আর সোজা মস্তিষ্কে গিয়ে আঘাত হানে। আর তখনই আমরা ওই স্নায়বিক লক্ষণগুলো দেখতে পাই। এই ব্যাপারটা একটা এনার্জি বাজেট দিয়ে ভাবলে খুব সহজে বোঝা যায়। এখানে দেখুন, একটা বাচ্চা গর্ভে থাকলে যে পরিমাণ শক্তি লাগে, দুটো বাচ্চা থাকলেই সেই চাহিদা প্রায় 180% বেড়ে যাচ্ছে। আর তিনটে বাচ্চা থাকলে তো কথাই নেই, প্রায় 2.5 গুণ বেশি শক্তি লাগছে। একবার ভাবুন, এই বিপুল পরিমাণ বাড়তি চাহিদা মেটানো মায়ের শরীরের জন্য কত বড় একটা চ্যালেঞ্জ। এই এনার্জি বাজেট যদি ঠিকঠাক ম্যানেজ করা না যায়, তাহলে পুরো সিস্টেমটাই তো ধসে পড়বে, তাই না? গর্ভে একাধিক বাচ্চা থাকাটা তো সমস্যার মূল কারণ বটেই, কিন্তু প্রায় দেখা যায় অন্য কোনো একটা ঘটনা এসে পরিস্থিতিকে খাদের কিনারায় নিয়ে যায়, একটা ট্রিগার পয়েন্ট হিসেবে কাজ করে। যেমন ধরুন, গর্ভাবস্থার একেবারে শেষ দিকে এসে খাবারের মান হঠাৎ কমে গেল, অথবা প্রাণীটা হয়তো অতিরিক্ত মোটা, যার ফলে পেটের ভেতরে জায়গা কম, সে চাইলেও বেশি খেতে পারছে না। আবার অন্য কোনো অসুখ বা হঠাৎ করে হওয়া ধকল, যেমন এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া, এগুলো কিন্তু এই শক্তির সংকটকে কয়েক গুণ বাড়িয়ে দিতে পারে। যখনই বোঝা গেল যে একটা প্রাণী এই রোগে আক্রান্ত, তখন থেকেই কিন্তু সময়ের বিরুদ্ধে দৌড় শুরু হয়ে যায়। এখানে এক মুহূর্ত নষ্ট করার মতো বিলাসিতা নেই। চিকিৎসা শুরু করতে যত দেরি হবে, প্রাণীটাকে বাঁচানোর সম্ভাবনাও কিন্তু ঠিক ততটাই কমে আসবে। এটা আক্ষরিক অর্থে একটা রেস এগেইনস্ট টাইম। মার পর্যায়ে আমরা একটা কথা সবসময় মনে রাখি এবং বলি, প্রাণীটা যদি একবার মাটিতে শুয়ে পড়ে, তাহলে লড়াইটা ভীষণ ভীষণ কঠিন হয়ে যায়। ডাক্তারি ভাষায় যাকে বলে রেকামবেন্সি। একবার এই অবস্থায় চলে গেলে ট্রিটমেন্টে সাড়া দেওয়ার হার অনেক কমে যায়। এ কারণে বারবার বলছি, ওই যে প্রাথমিক লক্ষণগুলো, সেগুলো দেখা দেওয়ার সঙ্গে সঙ্গে অ্যাকশনে নামতে হবে। এক মুহূর্ত দেরি করা চলবে না। তো চিকিৎসাটা আমরা কিভাবে করি? এর কয়েকটা নির্দিষ্ট ধাপ আছে। প্রথম কাজ হলো রোগটা আসলে কিটোসিস কিনা সেটা নিশ্চিত করা। এর জন্য ইউরিন বা ব্লাড স্ট্রিপ ব্যবহার করে কিটোনের মাত্রাটা দেখে নিতে হয়। একবার নিশ্চিত হয়ে গেলে আমাদের প্রথম এবং প্রধান লক্ষ্য হলো শরীরে দ্রুত শক্তি সরবরাহ করা। এর জন্য মুখে প্রোপিলিন গ্লাইকলের মতো জিনিস খাওয়ানো হয়। এটা সরাসরি লিভারে গিয়ে শক্তি তৈরি করে এবং ওই যে বিষাক্ত কিটোন তৈরির চক্রটা চলছে, সেটাকে ভেঙে দেয়। যদি প্রাণীটা খুব দুর্বল হয়ে পড়ে, খেতে বা জল খেতে না পারে, তখন শিরায় স্যালাইন দেওয়াটা খুব জরুরি হয়ে পড়ে। এতে পানি শূন্যটা কমে এবং শরীরের লবণের ভারসাম্যও ঠিক হয়। কিন্তু সব চিকিৎসার পরেও একটা জিনিস মাথায় রাখতে হবে, এই পুরো সমস্যার মূল কারণটা কিন্তু রয়েই গেছে, আর সেটা হলো গর্ভের বাচ্চা, যা মায়ের শরীর থেকে ক্রমাগত শক্তি টেনে নিচ্ছে। আর এখানেই এসে সবচেয়ে কঠিন সিদ্ধান্তটা নিতে হয়। পরিস্থিতিটা ঠিক যেন একটা ডুবন্ত জাহাজ বাঁচানোর মতো। জাহাজটাকে বাঁচাতে হলে অনেক সময় জাহাজের মূল্যবান মালপত্র কিন্তু সমুদ্রে ফেলে দিতে হয়। এখানেও তাই। যদি মায়ের অবস্থা একটু ভালো থাকে, হাতে যদি 24 থেকে 72 ঘন্টার সময় পাওয়া যায়, তাহলে ডেক্সামেথাজোন ইনজেকশন দিয়ে প্রসব প্রক্রিয়া শুরু করানো যেতে পারে। কিন্তু যদি দেখা যায় মায়ের অবস্থা দ্রুত খারাপ হচ্ছে, তখন অপেক্ষা করার আর কোনো সুযোগ নেই। তখন মাকে বাঁচানোর সেরা উপায় হলো সিজারিয়ান সেকশন করে বাচ্চাগুলোকে বের করে আনা। এতে শক্তির যে বিশাল চাহিদা, সেটা সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যায়। একটা অসুস্থ প্রাণীকে চিকিৎসা করে বাঁচানোটা তো খুব জরুরি, কোনো সন্দেহ নেই, কিন্তু আমাদের আসল লক্ষ্যটা তার চেয়েও বড়। লক্ষ্যটা হলো পুরো পালটাকে এই রোগ থেকে বাঁচানো। একটা কথা সবসময় মনে রাখতে হবে, পালে যদি একটাও প্রেগনেন্সি টক্সেমিয়ার কেস পাওয়া যায়, তার মানে হলো পুরো খামারের ব্যবস্থাপনাতেই কোথাও একটা বড়সড় ফাঁক রয়ে গেছে। আর এর মানে পালের বাকি প্রাণীগুলো কিন্তু ঝুঁকির মধ্যে আছে।
প্রতিরোধের কথা যদি বলি তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হলো গর্ভধারণের শেষ 6 সপ্তাহ। এই সময়টাকে বলা যেতে পারে ক্রিটিক্যাল উইন্ডো। কেন? কারণ গর্ভের বাচ্চার প্রায় 70% বৃদ্ধি কিন্তু এই শেষ কয়েক সপ্তাহেই হয়। আর স্বাভাবিকভাবেই ঠিক এই সময়ে মায়ের শক্তির চাহিদাও একেবারে চূড়ায় পৌঁছে যায়। তাই আমাদের পুরো ফোকাসটা রাখতে হবে এই সময়টার সঠিক ব্যবস্থাপনার উপর। তবে প্রতিরোধের পরিকল্পনা কিন্তু একেবারে শেষ মুহূর্তে করলে হবে না। কাজটা শুরু করতে হবে গর্ভধারণের মাঝামাঝি সময় থেকে। আমাদের লক্ষ্য থাকবে গর্ভধারণের প্রায় 90 দিনের মাথায় প্রাণীটার বডি কন্ডিশন স্কোর যেন 5-এর মধ্যে 3.5 থেকে 3-এর মধ্যে থাকে। মানে প্রাণীটা যেন খুব বেশি মোটাও না হয়, আবার রোগাও না থাকে। এই সঠিক শারীরিক গঠনটাই কিন্তু ওকে শেষ দিকে শক্তি সংকট মোকাবেলার জন্য প্রস্তুত করে তুলবে। এখানে কয়েকটা খুব কাজের এবং প্রমাণিত প্রতিরোধ ব্যবস্থার কথা বলা আছে। সবচেয়ে জরুরি কাজগুলোর মধ্যে একটা হলো স্ক্যানিং করে গর্ভে কটা বাচ্চা আছে সেটা জেনে নেওয়া এবং সেই অনুযায়ী প্রাণীগুলোকে আলাদা গ্রুপে ভাগ করে দেওয়া। যাদের 2 বা 3টে বাচ্চা তাদের তো বেশি খাবার লাগবেই। আর একটা খুব সাধারণ কিন্তু গুরুত্বপূর্ণ ব্যাপার হলো খাবারের পাত্রে যথেষ্ট জায়গা রাখা। জায়গা কম থাকলে কি হয়? সবল প্রাণীগুলোই সব খাবার খেয়ে নেয় আর দুর্বলগুলো পিছিয়ে পড়ে। হঠাৎ করে খাবার পরিবর্তন করা বা পালকে ধকল দেওয়া থেকেও বিরত থাকতে হবে। এই ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়গুলোই কিন্তু একটা বড় বিপর্যয়কে রুখে দিতে পারে। এটাই হলো প্রায়োগিক জ্ঞান। শেষ পর্যন্ত একটা কথা বলতেই হয়, এই রোগের বিরুদ্ধে লড়াই করার সবচেয়ে বড় অস্ত্র কিন্তু শুধু বইয়ের পাতায় থাকা তথ্য নয়। আসল অস্ত্র হলো সেই তথ্যকে সঠিক সময়ে সঠিক উপায়ে কাজে লাগানোর ক্ষমতা। এই প্রায়োগিক জ্ঞানটাই কিন্তু একজন সচেতন খামারি বা পশুপালককে অন্যদের থেকে এগিয়ে রাখে। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। প্রেগন্যান্সি টক্সেমিয়াকে একটি প্রোডাকশন ডিজিজ হিসাবে ভালোভাবে নিয়ন্ত্রণ করা যায়, যেখানে মূল জোর দেওয়া উচিত ভবিষ্যতের ঘটনা প্রতিরোধের উপর। মানেটা খুব পরিষ্কার, আমাদের আসল লক্ষ্য হওয়া উচিত এমন একটা ম্যানেজমেন্ট সিস্টেম তৈরি করা যেখানে আইনসেনে প্রাণীর চিকিৎসা দরকারই পড়বে না বা খুব কম পড়বে। আসল জয় চিকিৎসায় নয়, আসল জয় হলো প্রতিরোধে। তাই আবারও মনে করিয়ে দিচ্ছি, পালে একটা অসুস্থ প্রাণীর পাওয়ার অর্থ শুধু একটা প্রাণীর অসুস্থতা নয়, এটা একটা সতর্ক বার্তা, একটা সিগন্যাল যে পুরো পালের শক্তির ভারসাম্য হয়তো ঝুঁকির মুখে। এর মানে পুরো খামারের পুষ্টি ব্যবস্থাপনাকে নতুন করে পর্যালোচনার সময় এসেছে। প্রোঅ্যাক্টিভ বা আগাম পর্যবেক্ষণ আর সঠিক ব্যবস্থাপনার মাধ্যমে কিন্তু পুরো বিনিয়োগটাকে সুরক্ষিত রাখা সম্ভব। তো আজকের এই আলোচনার শেষে একটা বড় প্রশ্ন রেখে যেতে চাই। খামারের ব্যবস্থাপনা পদ্ধতির দিকে তাকিয়ে একবার কি ভাবা উচিত নয় যে পালের আগামী প্রজন্মের চাহিদা মেটানোর জন্য যে বিপুল শক্তির প্রয়োজন, সেই শক্তির বাজেট কি আমরা সঠিকভাবে পরিচালনা করছি? কারণ দিন শেষে সঠিক পরিকল্পনাই একটা সুস্থ পাল আর একটা সফল খামারের মূল ভিত্তি।